বাংলাদেশে এই সময় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের বডি এবং প্রপার্টি প্রোটেক্টেড বাই ল, আইন দ্বারা সুরক্ষিত। অর্থাৎ আইনের বিধানের বাইরে গিয়ে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ প্রত্যেককেই আমাদের এই বডিটা, আমাদের অর্থাৎ লাইফ এবং আমাদের যে প্রপার্টি আছে, অন্যের বডি অন্যের প্রপার্টি, এটা প্রোটেক্টেড বাই ল, আইন দ্বারা সুরক্ষিত। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এই দুইটা জিনিস রক্ষা করতে গিয়ে বডি এবং প্রপার্টি যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে। যেমন আমরা 100 ধারাতে দেখছি যে 6টা ক্ষেত্র যদি তৈরি হয়, প্রেক্ষাপট তৈরি হয়, সেই ক্ষেত্রে যদি কাউকে মেরে ফেলা হয় তাহলে এই জায়গা থেকে অব্যাহতি পাওয়া যাবে। অর্থাৎ আমাদের বডি রক্ষা করার জন্য অথবা অন্যের বডি রক্ষা করার জন্য 100 ধারাতে 6টা যদি প্রেক্ষাপট তৈরি হয়, সেই প্রেক্ষাপটে মেরেও ফেলা যাবে। পক্ষান্তরে 103 নম্বর ধারাতে বলা আছে 4টা ক্ষেত্রে নিজের প্রপার্টি অন্যের প্রপার্টি রক্ষা করার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে। তাহলে এই জায়গায় 96 সেকশনে আমরা দেখলাম প্রাইভেট ডিফেন্স হিসেবে যদি ব্যক্তিগত আত্মরক্ষার জন্য যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। তো আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিব, এমসিকিউ পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা গুরুত্ব দেব বেশি। আর ওভারঅল আমরা আলোচনা করব। তো এর মধ্যে এই অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এই অধিকারটা কিভাবে আসলো। 96 সেকশনে আমাদের এই অধিকারটা আসছে যে আত্মরক্ষার জন্য কিন্তু যে কাজ করব, যে কাজ, সেই কাজটি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন দেখেন এই পরীক্ষা থেকে 97-এ আরো স্পেসিফিক বলা আছে দেহ সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। 99 ধারাতে কিছু বিধি নিষেধ আছে যে কয়েকটা ক্ষেত্রে, এই ক্ষেত্রগুলোতে আমরা সেলফ ডিফেন্স হিসেবে আমরা কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ ব্যক্তিগত আত্মরক্ষার এই সুবিধাটা আমরা পাবো না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আইন যেমন আমাদেরকে অধিকার দিয়েছে, আবার এই অধিকারকে লিমিটেশন করে দেয়া আছে যে 99 ধারার বিধি সাপেক্ষে এই 97 সেকশন অনুযায়ী যে আমরা যে কাজ করব এই কাজের ক্ষেত্রে যে আমাদের নিজের দেহ এবং অন্যের দেহ রক্ষা করার জন্য বা নিজের সম্পত্তি এবং অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য আমরা এই সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবো। তো এই জায়গা থেকে পরীক্ষায় ইতিপূর্বে প্রশ্ন আসছে, আমরা একটু বইতে দেখি। দেখেন 2023 সালে একটা প্রশ্ন আসছে, দ্য পেনাল কোড 1860 এর 97 ধারা অনুসারে কোন অপরাধের ক্ষেত্রে কোন ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে? চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, আত্মসাৎ। ঠিক আছে, চুরি হবে। তো এই জায়গায় আমরা 99 ধারাতে দেখবো, 99 ধারাতে কয়েকটা ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে যে সেলফ ডিফেন্স ব্যবহার করা যাবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সরকারি কর্তৃপক্ষ যদি তার দায়িত্ব পালন করে, সেই দায়িত্ব পালন করাকালীন সময়ে তার বিরুদ্ধে কোন সেলফ ডিফেন্স ব্যবহার করা যাবে না। ধরুন একজন পুলিশ কর্মকর্তা, তিনি এসে আপনার বিরুদ্ধে মামলা আছে, আপনাকে গ্রেফতার করতে আসছে, তখন আপনি কি করলেন? পুলিশকে মেরে ফেললেন। কি জন্য মারলেন? পরবর্তীতে বললেন যে সে আমাকে খামাখা ধরতে আসছে। এই অভিযোগ গ্রহণযোগ্য না, কারণ সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করতেছিলেন। আইন বলে এই সময় তাকে মেরে ফেললে সেটি অফেন্স হবে, এই ক্ষেত্রে করা যাবে না। অথবা সরকারি কর্মকর্তার নির্দেশে যদি অন্য কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাকেও মেরে ফেলানোর সুযোগ নাই। আরেকটি হচ্ছে যে যে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বা আইনের আশ্রয় লাভের সুযোগ আছে, যেমন আপনাকে যদি কেউ আপনার সম্পত্তি দখল করার চেষ্টা করে, আপনাকে আঘাত করে, তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। যেমন এখন 999-এ কল দেওয়ার বিধান আছে, সুযোগ আছে। এই 999-এ কল দেওয়ার যে সুযোগটা, এই সুযোগটা আপনি যদি সুযোগটা পান তাহলে আপনি চেষ্টা করবেন আপনি ওই 999-এ কল দেওয়ার। অর্থাৎ এইটা সম্পূর্ণটা নির্ভর করবে ওই সময়ের পরিস্থিতিটা কি ছিল। এই পরিস্থিতির উপর নির্ভর করেই মূলত নির্ধারণ করা হবে যে ওই সময় আপনি আইন শৃঙ্খলা বা আইনের আশ্রয় লাভের সুযোগটা পেতেন কি না। যদি না পাওয়ার সুযোগ থাকে বা পরিস্থিতি এমন ছিল যে ওই সময় আপনি 999-এ কল দিবেন, এই সুযোগটাও নাই, তাহলে সেটি এই সুবিধাটা সে পাবে, অন্যান্য ক্ষেত্রে পাবে না। যাই হোক, আমরা 100 ধারাতে দেখতে পেয়েছি
ছয়টা ক্ষেত্রে নিজের বডি এবং অন্যের বডি রক্ষা করার জন্য মৃত্যু ঘটনাও যেতে পারে। সেই প্রেক্ষাপট গুলো কি? নাম্বার ওয়ান হচ্ছে, যদি এমন আঘাত করা হয় যে আঘাতের দ্বারা আশঙ্কা হচ্ছে যে মৃত্যু অনিবার্য, অর্থাৎ মৃত্যু ঘটবেই, এমন ভাবে আঘাত করতেছে। ধরুন কেউ একজন একটা রামদা দিয়ে আপনাকে কোপ দিচ্ছে, এই কোপটা দিলে আপনি মারা যাবেন নিশ্চিত। অথবা আপনাকে কেউ কোনো তরবারির দিয়ে এমন ভাবে আঘাত করতেছে, অথবা কোনো ছুরি দিয়ে আপনাকে আঘাত করতেছে, বা কয়েকটা ছুরি বসাই দিছে, আপনার আঘাতপ্রাপ্ত রক্তাক্ত হয়ে গেছে, আপনি আশঙ্কা করতেছেন যে আর একবার যদি আমার ছুরি দিয়ে দেয় তাহলে আপনি নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হবেন। এই আশঙ্কা যদি তৈরি হয় তাহলে আপনি ওই ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন। দেন হচ্ছে, যদি আশঙ্কা এমন হয় যে গুরুতর আঘাত হওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ মৃত্যু হওয়ার আশঙ্কা, গুরুতর আঘাত হওয়ার আশঙ্কা আছে। আরেকটা হচ্ছে রেপ করার, যদি রেপ করতে আসে কেউ, যে যারা অনলাইনে সংযুক্ত আছেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা একটু মিউট করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এখন দেখেন যে প্রথমে আমরা কি বললাম, যে মৃত্যু ঘটার যদি সম্ভাবনা তৈরি হয়, গুরুতর আঘাত ঘটনার যদি সম্ভাবনা তৈরি হয়, দর্শন করতে আসে, অথবা কাম চরিত্র লালসার শিকার হয়, অর্থাৎ যেটাকে আমরা এই ধর্ষণের বাইরে গিয়ে যেটাকে আমরা বলাৎকার বলতে পারি, এই ধরনের কোনো অফেন্স করার চেষ্টা করে, তাহলে তাকে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। আরেকটা হচ্ছে অ্যাবডাকশন এবং কিডন্যাপিং, যে অপহরণ যদি কেউ করতে আসে তাহলে সেই অপহরণকারীদেরকে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। আরেকটি হচ্ছে, যদি এমন আশঙ্কা তৈরি হয় যে আপনাকে আটক করে ফেলছে, কনফাইনমেন্ট করে ফেলছে, যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সহায়তা পাওয়ার কোনো সম্ভাবনা নাই বা সুবিধা নাই, সুযোগ নাই, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে ওই যারা অপহরণকারী বা আটককারী তাদেরকে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। তাহলে আমরা দেখলাম পেনাল কোডের 100 ধারাতে 6 ধরনের ব্যক্তিকে মেরে ফেললে কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। কোন ক্ষেত্রে? নিজের বডি এবং অন্যের বডি রক্ষা করার জন্য। তার মধ্যে আরেকবার আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে, ফার্স্টলি, যদি এমন আঘাত হয় যে আঘাতে আশঙ্কা হচ্ছে মৃত্যু ঘটবেই। সেকেন্ডলি, এমন আঘাত করা হচ্ছে, আঘাতটা এতটাই আশঙ্কাজনক যে গুরুতর আঘাতের সম্ভাবনা আছে। তৃতীয়ত হচ্ছে ধর্ষণ করা বা ধর্ষণ করতে আসার চেষ্টা করতেছে। চতুর্থত, যদি এই যে বলাৎকার করতে আসে। পঞ্চমত হচ্ছে অ্যাবডাকশন বা কিডন্যাপিং, যেটা আমরা সামনে গিয়ে পড়বো যে অ্যাবডাকশনটা কি, কিডন্যাপিংটা কি। কিডন্যাপিং মূলত বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, অপ্রাপ্তবয়স্ক বালক বালিকা উভয়ের ক্ষেত্রে হতে পারে। সেই কিডন্যাপিং আবার দুই শ্রেণীর, একটা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান থেকে করা, কিডন্যাপ করা, আরেকটা হচ্ছে যে বাংলাদেশের টেরিটরি থেকেই কিডন্যাপ করে বিদেশে পাচার করে দেওয়া। আর অ্যাবডাকশন হচ্ছে বড়দের ক্ষেত্রে। দুইটারই বাংলা সাধারণত অপহরণ করা হয়, তবে কেউ কেউ অনুবাদে অপহরণ, অপবাহন এই ধরনের পার্থক্য করার জন্য করেছে। তবে মৌলিক জিনিসটা হচ্ছে অ্যাবডাকশনটা বাচ্চাদের ক্ষেত্রে বা যারা অপ্রাপ্তবয়স্ক আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর অ্যাবডাকশনটা এটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। এই অ্যাবডাকশনটা কি? সেটা হচ্ছে যে কাউকে ফুসলায় কোনো জায়গায় নিয়ে যাওয়া, অথবা জোরপূর্বক যেতে বাধ্য করে সে জায়গায় আটক করে রাখা, এটা হচ্ছে মূলত অ্যাবডাকশন। আর কিডন্যাপিংটা, এটা বাচ্চাদের ক্ষেত্রে ফুসলিয়েও নিয়ে যেতে পারে। এটা যদি গার্ডিয়ানদের অনুমতি ছাড়া তাকে তার সম্মতি সহকারেও নিয়ে যায় তাহলে সেটি হবে না। যেমন আমরা এই 90 ধারাতে আমরা অনেকগুলো দেখবো যে কার কার সম্মতি, সেটা সম্মতি হিসেবেই গণ্য হবে না। তো যাই হোক, আমরা একটু সামনে আগাই। 103 ধারায় 4 শ্রেণীর ব্যক্তিকে, 4 শ্রেণীর যদি প্রেক্ষাপট তৈরি হয় তাহলে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। তো আমাদের 100 ধারাতে কয়েকটা পরীক্ষায় প্রশ্ন আসছে, আমরা একটু প্রশ্নগুলো দেখি। যারা অনলাইনে আছেন আপনাদের সামনে যদি কোনো বই থাকে প্রশ্নগুলো একটু মিলাই দেখবেন। যে 100 ধারাতে কয়েকটা আমি প্রশ্ন দেখতে পাচ্ছি। যে নিচে 2020 সালে প্রশ্ন আসছে, নিচের কোন ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়? প্রশ্ন অপশন ছিল অপরাধমূলক অনুপ্রবেশ, ইভ টিজিং, অপহরণের অভিপ্রায় আঘাত, আঘাত শুধু নর্মাল আঘাত। তাহলে এই জায়গায় উত্তর হবে অপহরণের অভিপ্রায় আঘাত। কারণ 100 ধারাতে যে 6টা প্রেক্ষাপট দেখলাম তার মধ্যে দেখলাম যে কিডন্যাপিং অ্যাবডাকশন যেটা আছে
এইটার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সুতরাং উত্তর হবে অপহরণের ভিতরে আগে। জুডিশিয়ারিতে আসছে আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? ক, আক্রমণকারীকে হত্যা না করে নিজেই নিহত হতো। খ, আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হতো। গ, আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো। ঘ, আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত। তাহলে এই ঘ নম্বরটা প্রযোজ্য না, বাকিগুলো সব দেখেন 100 ধারাতে প্রযোজ্য হচ্ছে যে আক্রমণকারীকে হত্যা না করলে নিজে নিহত হতো। তাহলে মার্ডার হওয়ার বা ডেথ নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে, গুরুতর জখম হওয়ার আশঙ্কা আছে, এরপরে অপহরণের হয়ে যেত এটা আশঙ্কা আছে। তাহলে 100 ধারার এই 6টা প্রেক্ষাপট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসছে দেখেন 2022 সালে কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার মৃত্যু ঘটনার ক্ষেত্রেও প্রযোজ্য? 6টি ক্ষেত্রে। অপশন আসছে 4, 5, 6, 7। উত্তর হবে 6টি। যাই হোক, আমরা চলে আসি 103 ধারাতে। 103 ধারাতে 4টি প্রেক্ষাপট আছে। 4টি প্রেক্ষাপটের ক্ষেত্রে প্রথমত আছে রোবারি বা দস্যুতা। আর রোবারি আর ডাকাতির মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে আসামিদের সংখ্যার পার্থক্য। যদি আসামিদের সংখ্যা 4 বা সর্বোচ্চ 4 হয়, 1 থেকে 4, তাহলে সেটি দস্যুতা বা রোবারি। যদি 5 থেকে ততোধিক হয় তাহলে সেটি হয়ে যাবে ডাকাতি। এই ডাকাতি এবং এই দস্যুতা, এই জায়গায় যদিও শুধু দস্যুতা বলা আছে, তাহলে যেহেতু সংখ্যার পার্থক্যের কারণে অপরাধের পার্থক্য হয়ে যাচ্ছে, সুতরাং উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে আছে রাতে যদি ঘর ভেঙে কেউ প্রবেশ করে, যে হাউস ব্রেকিং বাই নাইট, রাত্রিবেলা যদি শীত কেটে কেউ ঘরে প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে যদি মেরে ফেলা হয় তাহলে সেটি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে হচ্ছে যদি কেউ কোনো অগ্নিসংযোগ করে, 3টা জায়গায় অগ্নিসংযোগ করে, সেটা হচ্ছে যে আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। সেটা হতে পারে কোনো তাঁবু, কোনো বাড়িঘর, অথবা কোনো জাহাজ, অর্থাৎ যেখানে জাহাজে বিভিন্ন জায়গায় নদী পথে যাওয়া হচ্ছে, ওই জায়গায় মানুষ বসবাস করে বা কিছুদিন থাকে, অবস্থান করে, এইরকম কোনো যদি জায়গা হয়। আর যদি কোনো সম্পত্তি রক্ষার জায়গা হয়, অথবা সেই জায়গাটি যদি উপাসনালয় হয়, যেমন এখন মসজিদ আছে, মন্দির আছে, এই জায়গাগুলোতে অনেক এসি ব্যবস্থা থাকে, তারপরে ফ্যান থাকে, লাইট থাকে, অনেক মাইকের ব্যবস্থা থাকে। এই জিনিসগুলো যদি ওই জায়গা থেকে কেউ চুরি করে নিয়ে যেতে চায়, ওই আগুন ধরা দেয়, অগ্নিসংযোগ করে, তাহলে সেই জায়গাতে ওই অগ্নিসংযোগকারীকে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। এরপরে হচ্ছে চতুর্থত, যদি কেউ চুরি করে, অনিষ্ট সাধন করে, অথবা অনধিকার প্রবেশ সৃষ্টি করে কেউ, তাহলে সেই ক্ষেত্রে যদি মৃত্যু ঘটায় বা গুরুতর আঘাত ঘটায়, তাহলে সেটি কোনো অপরাধ হবে না। তাহলে আমরা সম্পত্তির ক্ষেত্রে দেখলাম 4টি প্রেক্ষাপট আছে 103 ধারাতে, আর 100 ধারাতে আছে 6টি প্রেক্ষাপট। এখন পরীক্ষায় প্রশ্নটা আসবে কিভাবে? এমসিকিউ। এমসিকিউ তে পরীক্ষায় সাধারণত আসে যে কোন ধারাতে আত্মরক্ষার, ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, কোন ধারাতে আছে? 100 ধারাতে আছে। কতটি ক্ষেত্রে ঘটানো যেতে পারে? 6টি ক্ষেত্রে। এরপরে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, কোন ধারাতে আছে? 103 তে। কয়টি ক্ষেত্রে করানো যেতে পারে? 4টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে। এই যে 2টা ক্ষেত্রে দেখেন, দেহ রক্ষার জন্য 6টি ক্ষেত্র আছে, সম্পত্তি রক্ষার জন্য আছে 4টি ক্ষেত্র। তাহলে 2টা যোগ করলে কয়টা হয়? 10টা। পরীক্ষা এখনো প্রশ্ন আসেনি, কিন্তু ভবিষ্যতে যদি আসে প্রশ্নটা প্যাচ লাগাই দেয় এভাবে, দেখেন যে ব্যক্তি, শরীর এবং সম্পত্তি রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে। দেখেন শরীরের জন্য আছে 100 ধারাতে 6টি, সম্পত্তির জন্য আছে 103 ধারাতে 4টি, তাহলে 2টা যোগ করলে হয় 10টি। তাহলে আমাদের এটাও জানতে হবে যে 2টা যখন এক জায়গায় করে দিবে তখন কয়টি ক্ষেত্র তৈরি হচ্ছে, কয়টি প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে মৃত্যু ঘটানো যাবে। তাহলে মৃত্যু ঘটানো যাবে শরীর রক্ষার জন্য 6টি ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার জন্য 4টি ক্ষেত্রে, মোট 10টি ক্ষেত্রে। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনারা যাদের বই আছে বই সামনে রাখবেন, খাতা কলম সামনে রাখবেন, নোট করবেন। তো যাই হোক, আমরা
100 ধারা এবং 103 ধারাতে অনেকগুলো পরীক্ষায় প্রশ্ন আছে। আমরা 103 ধারাতে দেখি কি প্রশ্ন আসছে, দেখি। 2012 সালে আসছে, দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? মানহানি, রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ, আঘাত, রাষ্ট্রদ্রোহিতা। রাতের বেলায় ঘর ভেঙে প্রবেশ, অর্থাৎ 103 ধারাতে আমরা যে 4টা প্রেক্ষাপট দেখলাম, তার মধ্যে সেকেন্ড যে অপশনটা আছে, যে রাত্রিবেলা হাউস ব্রেকিং বাই নাইট, রাত্রিবেলা শীত কেটে প্রবেশ করা। এই যে রাত্রিবেলা শীত কেটে প্রবেশ করলে ওই ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তাহলে কোনো অপরাধ নাই। আবারও রিপিট করছি, দেখেন 100 ধারাতে 6টি ক্ষেত্রে বডি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে। 103 ধারাতে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে। কোন ধারাতে আছে বডি রক্ষার জন্য বা দেহ রক্ষার জন্য আত্মরক্ষায় মৃত্যু ঘটানো যেতে পারে 100 ধারাতে? কোন ধারাতে আছে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে 103 ধারাতে? কোন ধারাতে আছে সম্পদ, কয়টি ক্ষেত্রে আছে দেহ এবং সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে? সেটি হচ্ছে 10টি ক্ষেত্রে, 6টি ক্ষেত্রে দেহ আর 4টি ক্ষেত্র আমাদের সম্পত্তি রক্ষার জন্য। যাই হোক, আমাদের এই জায়গা থেকে এই ধরো এই কয়েকটা সেকশন থেকেই বেশি প্রশ্ন এসে থাকে। এর পরের পাঠে আমরা চলে যাই অ্যাবেটমেন্ট 103 ধারাতে। খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এই সেকশন থেকে শুধু পরীক্ষা প্রশ্ন আসে বিষয়টা এরকম না, আমাদের যখন মামলা হয় বিজ্ঞ আদালতে আমরা দেখি এই সেকশনের অনেক প্রয়োগ আছে। যেমন অ্যাবেটমেন্ট সহায়তা, এই সহায়তাটা কি? অপরাধের সহায়তা, ভালো কাজের সহায়তা না, খারাপ কাজ। অর্থাৎ পেনাল কোডের মধ্যে যেই ধরনের সাজার কথা উল্লেখ আছে, যেই শাস্তিযোগ্য ধারা আছে, ওই অপরাধ করার জন্য যদি কেউ সহযোগিতা করে সেটি হচ্ছে অ্যাবেটমেন্ট, ওই অপরাধগুলোর জন্য শুধু, অন্য ক্ষেত্রে না। দেখেন, আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে অপরাধটা কি। অপরাধটা থাকতে হলে দুইটা বিষয় অবশ্যই থাকতে হবে, এটা থাকতে হবে অ্যাক্টাস রিয়া, আর একটি থাকতে হবে মেন্স রিয়া, যে গিলটি মাইন্ড থাকতে হবে, আর কাজটি অবশ্যই দণ্ডনীয় হতে হবে। দণ্ড যদি না থাকে কোন একটা কাজের ক্ষেত্রে, যে ওই কাজটা করলে দণ্ড আছে অথবা না করলে দণ্ড আছে। না করলে কেমন? যদি কোনো দায়িত্ব থাকে যে সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তথ্যটা জানাবে, সে জানালো না, জানানো থেকে বিরত থাকলো, অবশ্যই অফেন্স করেছে। অথবা যে কাজটি করতে নিষেধ করা আছে, যেমন একজন একটা সম্পত্তি, আমার এই মোবাইলটা আপনি নিয়ে যেতে পারবেন না, এটা আমার কাছে থাকবে, আমার দখলে আছে, এটা আপনি যখন নিয়ে যাবেন তখন এটি চুরি হয়ে যাবে। অর্থাৎ তখন এই কাজটি হবে, এই কাজটির জন্য একটা শাস্তির ব্যবস্থা আছে। এই কাজটি যখন আপনি করলেন তখন আপনি গিলটি মাইন্ডে করছেন কিনা, নাকি ইন গুড ফেইথ সরল বিশ্বাসে করছেন। 52 ধারাতে আমরা গুড ফেইথের সংজ্ঞা পড়ে আসছি, যে ইন গুড ফেইথটা কি। তো এই যে সরল বিশ্বাসে যখন করা হয় তখন সেটি অপরাধ হয় না। ধরুন একজন পরীক্ষায় ইতিপূর্বে প্রশ্ন আসছে 2023 সালে, প্রশ্নটা ছিল এরকম যে একজন ভিক্ষুক এক্স এর কাছে এসে খাবার চেয়েছিল, কিন্তু এক্স খাবারটি দেয়নি, না দেওয়ার কারণে ওই ভিক্ষুকটি না খেয়ে মারা গেছে। এক্স কোন অপরাধ করেছে? উত্তর হচ্ছে এক্স কোন অপরাধ করেনি। কেন করেনি? দেখেন, ভিক্ষা না দিলে যদি কেউ মারা যায় তার জন্য এই পেনাল কোডে কোনো অপরাধ সংজ্ঞায়িত করা হয়নি। ভিক্ষা দিতে হবে, না দিলে অপরাধ হবে, এই মর্মেও কোনো অপরাধ সংজ্ঞায়িত করা হয়নি। সুতরাং যেহেতু অপরাধ সংজ্ঞায়িত করা হয়নি, তাহলে সেটি কোনো অপরাধী না, কোনো অপরাধী হবে না। যেমন আমরা অনেক সময় দেখতে পাই, অনেকে আমাদের কাছে আসে, ক্লায়েন্টরা এসে বলে যে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে আমার সাথে প্রতারণা করেছে, বিয়ে হয় নাই, সে অন্যকে বিয়ে করছে। এটা কোনো প্রতারণার এই সংজ্ঞার ভিতরে আসবে না। এই পেনাল কোডের মধ্যে বিয়ে না করলে যে অপরাধ হবে এই ধরনের কোনো অপরাধ সংজ্ঞায়িত করা হয়নি। তবে হ্যাঁ, আর্থিক যদি কোনো লেনদেন থাকে, যে বিয়ে হবে এই কারণে সে তাকে শপিং করে দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে, দামি মোবাইল, তখন হবে যে সে প্রতারণা করেছে, সম্পত্তি গুলো প্রতারণামূলক ভাবে গ্রহণ করে এরপরে সে লাপাত্তা হয়ে গেছে, তখন অফেন্স হবে। কিন্তু সামান্য বিয়ে হওয়ার কথা ছিল, সে প্রতারক হয়ে গেছে, এটা হওয়ার কোনো সুযোগ নাই। সেটা সিভিল ম্যাটারে হতে পারে যে সে তার চুক্তি ভঙ্গ করেছে, সেটা হতে পারে, কিন্তু এই দণ্ডবিধিতে পেনাল কোডে সে কোনো অফেন্স করে নাই। দেখেন, ওই যে ভিক্ষুককে ভিক্ষা না দেওয়ার কারণে, এটা কোনো ভিক্ষুক মারা গেল না খেয়ে পেরে, তারপরে কোনো অপরাধ কেন হলো না? কারণ এটার জন্য কোনো একটা শ্রেয়ার পাই নাই, এই অপরাধের জন্য কোনো দণ্ড নাই। দ্বিতীয়ত হচ্ছে, এই ভিক্ষুককে
যে না দেওয়ার, খাবার না দেওয়ার কারণে মারা যাক, এইটা এক্স কিন্তু চাই নাই, বা এক্স এর কোনো ইন্টেনশনই ছিল না, গিল্টি মাইন্ড ছিল না। গিল্টি মাইন্ড যদি না থাকে তাহলে সেটিও কোনো অপরাধ না। যেমন আমি বললাম, উদাহরণ দিলাম, আমার এই মোবাইলটা আপনি নিয়ে গেলেন, কিসে? গিল্টি মাইন্ডে। কি গিল্টি মাইন্ড? খারাপ উদ্দেশ্যে, ডিসঅনেস্টলি নিয়ে গেলেন, যে আপনি লাভবান হবেন, আমি ক্ষতিগ্রস্ত হব, এই উদ্দেশ্যে আপনি নিয়ে গেলেন, তখন এটি অপরাধ হবে। কিন্তু এই মোবাইলটা যদি আপনি ভুলে নিয়ে যান, যে এই ধরনের একটা মোবাইল আপনারও আছে, আপনার হয়তো পকেটে ছিল, আপনি খেয়াল করেননি, এই মোবাইলটা দেখে আপনি নিয়ে চলে গেলেন, যে এইটা হয়তো বা আপনার মোবাইল, নিজের মনে করে নিয়ে গেলেন, পরবর্তীতে গিয়ে দেখলেন যে না, মোবাইলটা তো এটা আমার না, তখনও অপরাধ হয় নাই। কিন্তু ওইটা যদি আপনি আপনার কাছে নিজে রেখে দিয়ে নিজের কাজে ব্যবহার করেন, তখন এটি অর্থ আত্মসাৎ হবে। আর যদি এই কাজটি, তখন আপনি যদি তার প্রকৃত মালিককে সেটা জানেন, জানার পরেও আপনি মালিককে ফেরত দেননি, তখন এটি হয়ে যাবে চুরি। মালিক যখন অজ্ঞাত থাকবে তখন অর্থ আত্মসাৎ হবে, মালিক যখন জ্ঞাত হবেন আপনি, তখন হবে চুরি। আর যদি এটা টোটালি কোনোটাই না হয়, তাহলে এটি কোনো অপরাধই হবে না। তাহলে থাকতে হবে গিল্টি মাইন্ড। এখন 107 ধারাতে যে অ্যাবেটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে অ্যাবেটমেন্টটার সহায়তা, এই সহায়তাটা কেমন? এই সহায়তাটা তিনটা ভাবে হয়ে থাকে: ইনস্টিগেটের মাধ্যমে, এঙ্গেজের মাধ্যমে, আর একটা হচ্ছে এইড এর মাধ্যমে। ইনস্টিগেটটা কি? উস্কানি দেওয়া। যে কোনো একটা কাজের জন্য যদি কেউ, এই কাজের জন্য বলতে এই অফেন্সের জন্য কেউ যদি উস্কানি দেয় অফেন্সটা করার জন্য, তাহলে সেটি অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য হবে, এবং আসামিকে অ্যাবেটর হিসেবে ওই মামলার আসামি করার সুযোগ আছে। ধরুন কেউ একজন বিদেশে বসে আছে, সে তার দেশের নেতা কর্মীদেরকে বলতেছে যে তোমরা আমার নেতা কর্মী, তোমরা কেন এখনো ঘরে বসে আছো, তোমরা এই সরকারি স্থাপনায় হামলা করো, বা আগুন দাও, অথবা হরতাল ডাকো, পুলিশ এর উপর হামলা করো। এই ধরনের যদি কেউ উস্কানি দিয়ে থাকে, এই উস্কানি দেওয়ার কারণে যদি কোনো নেতাকর্মী এই অপরাধটা করে ফেলে, তাহলে যিনি উস্কানিদাতা তাকে আপনি আসামি করবেন কিভাবে? এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যে এই কাজে সে ইনস্টিগেট করছে, উস্কানি দিয়েছে। আরেকটা হচ্ছে এঙ্গেজ, অপরাধের সহায়তার মাধ্যমে। যেমন কোন একজন ব্যক্তি কোন একটা কাজের জন্য সহায়তা করলো, কেমন সহায়তা করলো? আমরা সামনে গিয়ে অনেক আরো সামনে গিয়ে যখন আমরা কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পড়বো, তখন দেখবো যে বিগত সালে পরীক্ষায় প্রশ্ন আসছে অনেকগুলা। তার মধ্যে একজন আছে যে এক্স, সে ওয়াই এর সঙ্গে প্রচন্ড রাগান্বিত হয়ে কথা কাটাকাটি হচ্ছে, জেড এর সাথে ওয়াই এর একটা শত্রুতা আছে। জেড কি করলো, ওই যে যেহেতু এক্স এর সাথে ওয়াই এর একটা বিরোধ আছে, কথা কাটাকাটি হচ্ছে রাগের মাথায়, ওই সময় জেড গিয়ে কি করলো, একটা ছুরি এনে এক্স এর হাতে দিয়ে দিল, এক্স এই ছুরি দিয়ে যে ওয়াই কে মেরে ফেললো। এই যে এক্স যে ওয়াই কে মেরে ফেললো, জেড যে সহায়তা করলো, এক্স এর এই রাগান্বিত অবস্থায় যদি কোনো বড় ধরনের অপরাধ নাও হয়, কালপেবল হোমিসাইড যদি পরিস্থিতি অনুযায়ী হতে পারে, কিন্তু জেড এটা কি করলেন, জেড এটা খুন করালেন, এটা তার মার্ডার, কালপেবল হোমিসাইড নামে মার্ডার করলেন। আর যে নিজেই ছুরিকাঘাত করলো, সে কিন্তু মার্ডার করে নাই। কেন করে নাই? কারণ সে সেই সময় উত্তেজিত অবস্থায় ছিল, রাগান্বিত অবস্থায় ছিল। তাহলে এই যে প্রেক্ষাপট, যে সেটা কিভাবে আসামি হলো, সে তো কাউকে, ভিকটিমকে ছুরিকাঘাত করে নাই, ছুরিকাঘাত করে নাই ঠিক আছে, কিন্তু ছুরিকাঘাত যে করছে তার কাজে সে সহায়তা করেছে, এই যে অ্যাবেটমেন্ট, এঙ্গেজ, যে সে ওই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল। তাহলে দেখেন 107 ধারাতে তিনটা ওয়েতে সহায়তা হবে, অপরাধের সহায়তা হবে। সেটা ফার্স্ট ওয়েটা হচ্ছে ইনস্টিগেটের মাধ্যমে বা উস্কানি দেওয়ার মাধ্যমে, সেকেন্ডলি হচ্ছে এঙ্গেজের মাধ্যমে, অর্থাৎ ওই কাজে সম্পৃক্ত হয়ে, থার্ডলি হচ্ছে এইডের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। এই সহযোগিতা কেমন হতে পারে? আর্থিকভাবে কোনো সহযোগিতা করছে, অথবা ধরুন কয়জন ব্যক্তি চাচ্ছে একজন ব্যক্তিকে বিস্ফোরকে হত্যা করবে, তখন একজন বললো যে ও তাকে মারার জন্য যত টাকা লাগে আমি দিব, তাহলে ওই লোকটা টাকা দিছে কিন্তু মারার জন্য কিন্তু আসে নাই, তাহলে ওই লোককে আপনি আসামি করবেন কিভাবে? ওই লোকটা অ্যাবেটর হিসেবে ছিল, এই অ্যাবেটমেন্ট তার সহায়তা ছিল এই কাজে, অর্থাৎ অর্থ যোগানদাতা। আমরা বিভিন্ন রাজনৈতিক মামলা যখন দেখি, যে সেই রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন মামলা হয়, তখন দেখা যায় যে এই কাজের জন্য অমুক অর্থ যোগানদাতা ছিল, অথবা উনি নির্দেশদাতা ছিল, মাস্টার মাইন্ড ছিল, নেপথ্যের কারিগর, এক এক ধরনের
তার উপাধি দিয়ে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এই ঘটনার সময় সে যদি নিজে উপস্থিত নাও থেকে থাকে, পিছন থেকে এমন ভাবে প্যাট্রোনাইজ করছে যে তিনি মূলত উপস্থিত থেকেই অপরাধটা করেছে। অর্থাৎ অ্যাবেটমেন্টটা হচ্ছে এমন একটা অফেন্স, যে অফেন্সটা যে ঘটনাস্থলে থেকে অপরাধটা করেছে সে যেমন অপরাধী, তার থেকেও বেশি বড় অপরাধী হতে পারে যিনি পিছন থেকে নির্দেশদাতা অথবা উস্কানিদাতা, অর্থাৎ তাকেও এই মামলায় আনার একটা যোগসূত্র পাইপ আমরা বলতে পারি। যেমন এক জায়গা থেকে ট্যাঙ্কি থেকে পানি আসতেছে, পানি এসে দেখা যাচ্ছে যে আপনার ইসের ইটা নষ্ট হয়ে গেল, এই বেসিনের কলটা নষ্ট হয়ে টোটাল বাসায় পানি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। তাহলে এই জায়গায় আপনার আপাতত দৃষ্টিতে মনে করার দরকার নাই যে শুধু বেসিনের যে পাইপটা নষ্ট হয়েছে, ওই উপর থেকে আসতেছে। তাহলে নির্দেশদাতা যে আছে তাকে আপনি আসামি করবেন কিভাবে? যে সে নির্দেশ দিয়েছে, তখন হচ্ছে এই অ্যাবেটর হিসেবে আসামি করতে হবে। এই 107 ধারাতে এই তিনটা প্রক্রিয়ায় অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা হয়ে থাকে। 108 ধারাতে হচ্ছে এই অ্যাবেটর যিনি এই অফেন্সে বা 107 ধারার অপরাধটা করবেন, যিনি করবেন তিনি হচ্ছেন অ্যাবেটর। ওই তিনটা ওয়েতেই যিনি সহযোগিতা করবেন, যিনি উস্কানি দিবেন, যিনি এঙ্গেজ থাকবেন ওই কাজের জন্য, তাহলে তিনি হচ্ছেন, তাকে বলা হবে অ্যাবেটর। 109 ধারাতে এই অ্যাবেটরদের শাস্তির কথা উল্লেখ আছে, গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার করে সংজ্ঞায়িত করা হয়েছে প্রত্যেকটা অফেন্স। ওই 109 ধারাতে বলা হচ্ছে এই অ্যাবেটমেন্টে যারা সহায়তা করবে বা এই তিনটা প্রক্রিয়ার সঙ্গে কোনো একটা প্রক্রিয়ায় জড়িত থাকবে, তাদের সাজা কতটুকু হবে। তাদের যদি কোনো সেকশনে বলা থাকে যে তার সাজা এতটুকু, এই অপরাধে সহায়তার জন্য সাজা এতটুকু, তাহলে ওই সাজা হবে। আর যদি অপরাধে কোনো সাজা উল্লেখ না থাকে, তাহলে মূল অপরাধের যে সাজা আছে ওই ব্যক্তির সেই সাজা হবে। যেমন চুরির জন্য, চুরির সহায়তার জন্য কোনো সাজা নেই, কিন্তু চুরির জন্য একটা সাজা আছে দুইটা। যদি 379 ধারার সাজা হচ্ছে 3 বছর, 380 ধারা যদি গৃহের মধ্যে হয়, বাসগৃহ, উপাসনালয় অথবা সম্পত্তি সংরক্ষণের গুদামঘর হয়, তাহলে সেই জায়গায় 380 ধারাতে সাজা হচ্ছে 7 বছরের। এরপরে 381 ধারাতে যদি কেরানি কর্তৃক হয়, 382 ধারা চুরি করার সময় যদি কেউ ছুরিকাঘাত করে, তাহলে এই যে প্রেক্ষাপট অনুযায়ী এক এক ধরনের সাজা বৃদ্ধি হচ্ছে। তাই এই জায়গা দেখেন সহায়তার কোনো সাজা নাই। তাহলে সহায়তা যদি কেউ করে চুরিতে, তাহলে তার সাজা হবে চুরির জন্য যে সাজা আছে, অর্থাৎ যে প্রেক্ষাপটে চুরি হয়েছে। যদি চুরি নর্মালি হয় রাস্তাঘাটে বাইরে, তাহলে 3 বছরের সাজা আছে। যেমন আপনি যাচ্ছেন এই গুলিস্তানে যাওয়ার সময়, গুলিস্তানে কিন্তু অনেক চোর আছে, আপনার পকেট থেকে মোবাইলটা নিয়ে যাবে, আপনি টের পাবেন না, মানি ব্যাগ নিয়ে চলে যাবে, টের পাবেন না। তাহলে বাসের ভিড়ের মধ্যে থেকে আপনার মোবাইলটা নিয়ে চলে গেছে, তাহলে এই কাজের জন্য যিনি সহায়তা করবেন তার জন্য আলাদা শাস্তি উল্লেখ নাই। ওই মোবাইলটা নিলে তার শাস্তি হচ্ছে 3 বছর। তাহলে 3 বছরের অপরাধের জন্য একজন সহায়তা করলো, ওই চোরকে যিনি হেল্প করছে, সেই হেল্পটা অনেক ধরনের হতে পারে। চোরকে ওই চুরি করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগ আবার তৈরি করে ওরা একটা অপরাধী চক্ররা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। কেউ ইদানিং আবার বের হয়েছে যে বমি করে দেয়, একজনের শরীরের উপর একজন বমি করে দেয়, তখন সে বমি পরিষ্কার করতে গিয়ে এদিক থেকে ওঠে, পিছন থেকে হাত ঢুকাই দিয়ে দেখা যাচ্ছে মানি ব্যাগ মোবাইল নিয়ে চলে যাচ্ছে আরেকজন। অর্থাৎ একজন বমি করে, এরা হচ্ছে একদম প্রতারক চক্র। এই চক্রের মাধ্যমে তারা টোটাল সমান ভাগে ভাগ পায় বা সমান অপরাধ করতেছে, অর্থাৎ তারা সহায়তা করতেছে। তাহলে যিনি সহায়তাকারী থাকবেন, সেই সহায়তাকারীর জন্য যদি আলাদা কোনো সাজার উল্লেখ থাকে, তাহলে সেই সাজা পাবেন। আর যদি কোনো অপরাধের জন্য ক্ষেত্রে এই সহায়তার জন্য কোনো সাজা উল্লেখ না থাকে, তাহলে ওই অপরাধের যে সাজা আছে ওই সাজাই পাবেন অপরাধী। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? জি, একটু সাড়া দিন। জি, সম্ভবত বুঝতে পারতেছেন। জি, এরপরে আসেন, দেখেন পরীক্ষা প্রশ্ন আসছে এই ধারাগুলা থেকে, যে 2017 সালে আসছে কোন অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোন শাস্তির উল্লেখ না থাকলে
অপরাধমূলক কাজে সহায়তাকারী শাস্তি দিবে 5 বছর, 7 বছর। যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি 12 বছর। উত্তর হবে যে অপরাধের জন্য নির্ধারিত শাস্তি উল্লেখ আছে ওই শাস্তিটাই পাবে। অর্থাৎ সহায়তাকারীর জন্য যদি নির্দিষ্ট কোনো শাস্তি থাকে তাহলে সেই শাস্তি পাবে, আর যদি নির্দিষ্ট কোনো শাস্তি উল্লেখ না থাকে তাহলে যেই অপরাধের জন্য সহায়তা করা হয়েছে ওই অপরাধটা করলে যেই সাজা হতো এই সহায়তাকারীও সেই একই সাজা পাবে। ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করেছে। ক এর কি শাস্তি হতে পারে? কোনো শাস্তি হবে না। খ এর সমান শাস্তি, খ এর অর্ধেক শাস্তি, খ এর দ্বিগুণ শাস্তি। খ এর সমান শাস্তি হবে। কেন? কারণ এই যে সরকারি অর্থ আত্মসাতে সহায়তাকারীর জন্য নির্দিষ্ট কোনো সাজা উল্লেখ নাই। তাহলে যে ব্যক্তি সরকারি অর্থ আত্মসাৎ করবে কারোর প্ররোচনায়, সহযোগিতায় অথবা ওই কাজে সম্পৃক্ত হয়ে কোনো ওই যে আমরা 107 ধারাতে যে 3টা প্রেক্ষাপট পড়লাম ওই প্রেক্ষাপট অনুযায়ী যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তার সাজাটা ওই সমান হবে। এরপরে দেখেন আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয় 18 বছরের কম, 18 বছরের বেশি, অন্য 18 বছর। কোনটি না। উত্তর হবে কোনটি নাই। কারণ এ জায়গায় আত্মহত্যায় সহায়তাকারীর ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে এটি এই আত্মহত্যাকারীর বয়স যেটাই হোক না কেন সে সহায়তাকারী হিসেবে অপরাধের সাজা উল্লেখ আছে, সুতরাং সে দণ্ডপ্রাপ্ত হবে প্রত্যেকটা ক্ষেত্রে, 18 বছর থাকুক বা 18 বছর উপরে থাকুক। যেহেতু এই জায়গায় কোনটি না আছে উত্তর হবে কোনটি না। এখন দেখেন একটা প্রশ্ন আসছে, এ বি কে সি এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে, বি সি এর ঘরে আগুন দেয় ও চুরি করে। এখানে ক চুরি ও ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে, খ চুরিতে প্ররোচনার জন্য দায়ী হবে, গ ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে, ঘ কোনটি না। এই জায়গা হচ্ছে 111 ধারাতে বলা আছে সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারী দায়ী দায়িত্ব। যেমন 109 ধারাতে দেখলাম যে একজন ব্যক্তি কোনো অপরাধ করলো, সহায়তা করছে যে ব্যক্তি সহায়তাকারী সে সমান সাজা পাবে। তাহলে কোন একটা কাজ করার জন্য সহযোগিতা করছে বা সহায়তা করছে 107 ধারার ওই 3টা প্রক্রিয়ার মধ্যে কোন একটি প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে সেই কাজের সহায়তা পেয়ে ওই লোকটা যদি ভিন্ন কোনো কাজ করে ফেলে তাহলে দায়ভারটা কে নেবে? দেখেন এই জায়গায় আমরা একটু সূক্ষ্ম পার্থক্য, আইনে বিভিন্ন ধারাতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া আছে, আমরা এটা সূক্ষ্মভাবে বুঝবো। কোনো একটা কাজের যে সহযোগিতা করা হচ্ছে যে কাজের জন্য সেই কাজটা বাস্তবায়নের যদি কনসিকুয়েন্সটা পরবর্তী অপরাধ হয় তাহলে তার দায়ভারটা পূর্ববর্তী ব্যক্তিকেও নিতে হবে। যেমন একজন ব্যক্তি সহায়তা করলো যে ঠিক আছে আব্দুর রহিমকে একটু ভয়ভীতি দেখায় আসে, এখন ভয়ভীতি দেখাতে গিয়ে কয়েকটা চর থাপ্পড় দিয়ে আসলো অথবা গুরুতর আঘাত ঘটায় আসলো অথবা মেরে আসলো, মার্ডার করে আসলো, তাহলে যিনি এই উস্কানি দিলেন, হুকুম দিলেন, তাকে ওই মার্ডারের নিতে হবে, দায়ভার নিতে হবে। গুরুতর আঘাত করলে তার দায়ভার নিতে হবে। কারণ কি কাউকে শাসিয়ে আসা, কাউকে ভয় দেখাতে গিয়ে তার কনসিকুয়েন্সটা মার্ডার পর্যন্ত হতে পারে। কাউকে কেউ হুকুম দিল যে অমুকের মেয়েকে একটু লাঞ্ছিত করে আসে, সে লাঞ্ছিত করতে গিয়ে রেপ করে আসলো, এই রেপের সহায়তার জন্য ওই যে ব্যক্তিটা লাঞ্ছিত করার হুকুম দিয়েছে তাকেও নিতে হবে। সে বলতে পারবে না যে না আমি তো শুধুমাত্র বলছিলাম তাকে একটু লাঞ্ছিত করতে, অর্থাৎ তাকে একটু গালাগালি করে আসতে অথবা এমন কোনো অঙ্গভঙ্গি করতে যার দ্বারা সে অপমান বোধ করে, এই ধরনের কাজ করতে বলছি, তাকে তো আমি রেপ করতে বলি নাই। এইটা অজুহাত সে পাবে না। কিন্তু কেউ একজন হুকুম দিল যে ঠিক আছে তুমি অমুকের বাড়িতে আগুন ধরা দিয়েছো, দেখেন আগুন ধরানোর কনসিকুয়েন্সটা বা তার ঘর বাড়ি ভেঙে দিয়ে আসো। এখন আগুন ধরাতে গিয়ে বাড়ি ঘরে আগুন ধরাতে গিয়ে যদি আরো অনেক কিছুতে আগুন ধরা দিয়ে আসে তার দায়ভারও তাকে নিতে হবে। কিন্তু এর বাইরে গিয়ে যদি স্বতন্ত্র অপরাধ করে, যেমন ওই বাসায় গিয়ে আগুন ধরা দিল, সবাই পানি নিভাতে ব্যস্ত, ওই ফাঁকে ওই সহায়তাকারী যে যাকে হুকুম দেওয়া হয়েছে বা যাকে সহায়তা করা হয়েছে এই ব্যক্তিটা ওই বাড়ি থেকে চুরি করলো, এখন চুরি করার দায়ভারটা ওই পূর্বোক্ত ব্যক্তি নিবে কিনা,
দিবে না, কারণ চুরি করার জন্য তিনি প্ররোচনা দেন নাই। তিনি প্ররোচনা দিয়েছিলেন তার বাড়িতে আগুন ধরানোর জন্য, বাড়িতে সম্পত্তি নিয়ে চলে যাওয়ার জন্য, এবং বাড়িতে আগুন ধরে দেওয়ার পরবর্তী কনসিকুয়েন্স কিন্তু চুরি করা না। কিন্তু ওই জায়গায় চুরি করতে কেউ একজন প্ররোচনা দিল, চুরি করতে যাওয়ার সময় চোর কি করলো, একটা ছুরি নিয়ে গেল। ছুরি নিয়ে চুরি করতে গিয়ে ওই বাড়ির লোকজন সবাই জেগে গেছে যখন, তখন তাদের একজনকে খুন করে চলে আসছে। এই দায়ভার পূর্বোক্ত ব্যক্তির নিতে হবে। কেন? কারণ চুরি করার সময় ওই ব্যক্তিটা চুরির পরবর্তী কনসিকুয়েন্স, যে বাধা দিলে, চুরিতে যদি বাধা দেয় তাহলে তাকে মারবে, এই যে পরবর্তী যে কনসিকুয়েন্সটা, তার যে অর্থাৎ স্বাভাবিক যে ঘটনাটা, যে এই ঘটনার পরবর্তী বাধা আসলে এই ঘটনা ঘটতে পারে, বা এই ঘটনার পরবর্তী ঘটনা এটা, যেমন কাউকে চর থাপ্পড় দেওয়ার প্ররোচনা দেওয়া হলো, তিনি গিয়ে বেশি করে আঘাত করে আসছে, তাহলে এটার কনসিকুয়েন্সটা ওটা হতে পারে। কিন্তু চুরি করার ক্ষেত্রে কনসিকুয়েন্সটা কখনো ঘর পোড়ানো হবে না, আবার ঘর পোড়ানোর ক্ষেত্রে কনসিকুয়েন্সটা কখনো চুরি করা হবে না, অথবা চুরি করার ক্ষেত্রে কনসিকুয়েন্সটা কখনোই রেপ হতে পারে না, ধর্ষণ হতে পারে না, কিন্তু খুন হতে পারে। যে চুরিতে বাধা দিয়েছে, সে আহত করে আসছে অথবা খুন করে চলে আসছে, এটা কনসিকুয়েন্স হতে পারে। তাহলে পূর্বোক্ত ব্যক্তির ওই দায়ভার নিতে হবে। কিন্তু চুরি করার জন্য সহায়তা করেছে, রেপ করার জন্য সহায়তা করেনি, তাহলে রেপের এই দায়ভারটা পূর্বোক্ত ব্যক্তি নিবে না, এবং তার উপর দায়ভারটা বর্তাবে না। তার উপর দায়ভার বর্তাবে শুধুমাত্র যতটুকু সে চুরির জন্য সহায়তা করেছে সেই সহায়তার জন্য, এবং চুরির পরবর্তী কনসিকুয়েন্সটা কখনো রেপ হবে না বা অন্য কিছু হওয়ার সুযোগ নাই, কিন্তু খুন হতে পারে। কারণ চোরের কে বাধা দিলে সে আরেকজনকে আক্রমণ করতে পারে, অথবা চুরি করতে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে, বাধা দানকারী ব্যক্তিকে সে আহত নিহত করতে পারে। এই ধরনের অপরাধে সে জড়িত হতে পারে। যাই হোক, এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে 114 ধারা, যে অ্যাবেটার প্রেজেন্ট ওয়েন অফেন্স ইজ কমিটেড, যখন অপরাধটি সংঘটিত হয় তখন অপরাধী যদি স্বয়ং উপস্থিত থাকে, সহায়তাকারী যদি স্বয়ং উপস্থিত থাকে, তখন কি হবে? যেমন উপস্থিত থেকে সহায়তা করেছে, সে কোনো অপরাধ করেনি কিন্তু উপস্থিত ছিল অপরাধের সময়, তাহলে সে অপরাধ করবে 114 ধারার বিধান অনুযায়ী তিনি অপরাধ করেছে বলে গণ্য হবে। যেমন এই জায়গায় বলা আছে, কোন কাজ বা অপরাধ সংগঠনের সময় বা স্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও যে ব্যক্তি উক্ত কাজ বা অপরাধ সংগঠনে সহায়তাকারী বা প্ররোচনা দানকারী হিসেবে দণ্ডিত হতো, সে কাজ বা অপরাধ সংগঠনের সময় বা স্থলে যদি সে ব্যক্তি হাজির থাকে, তবে সে ব্যক্তি উক্ত কাজ বা অপরাধ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ কেউ পূর্বে যদি সহায়তা করে থাকে, ওই যে 107 ধারা অনুযায়ী 3টা প্রক্রিয়ার মাধ্যমে সে সহায়তা করেছে, আবার ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু অপরাধে অংশগ্রহণ করেনি, কিন্তু অপরাধের ঘটনার সময় উপস্থিত ছিল, উপস্থিত থেকে তার তত্ত্বাবধানে বা তার হুকুমে সে দেখা দিচ্ছে কোথায় কি অপরাধ করতে হবে, পূর্ব প্ল্যান করছে সে, তাহলে সে হবে 114 ধারা অপরাধ করবে। জি, আপনারা বুঝতেছেন কিনা যারা অনলাইনে সংযুক্ত আছেন? জি, এরপর আমরা পড়বো 120A, যে ক্রিমিনাল কনস্পাইরেসি। ক্রিমিনাল কনস্পাইরেসি হচ্ছে এক বা একাধিক ব্যক্তি, অর্থাৎ দুই ব্যক্তি হতে হবে ক্রিমিনাল কনস্পাইরেসি হতে হলে। এই দুই ব্যক্তির মধ্যে কোন একটি কাজ অবৈধভাবে করার জন্য যদি কনস্পাইরেসি করা হয়, তারা ষড়যন্ত্র করে, তখন সেটি হবে ক্রিমিনাল কনস্পাইরেসি। দেখেন 120 এতে বলা আছে যে কোন একটি কাজ, বৈধ কাজ যদি অবৈধ উপায়ে করা হয়, অথবা কোন একটি অবৈধ কাজ, কোন বৈধ হোক আর অবৈধ উপায়ে করা হোক, কাজ করা হয়। অর্থাৎ অবৈধ কাজ তো বৈধভাবে করলেও সেটিও অপরাধ, অবৈধভাবে করলেও অপরাধ। আর বৈধ কাজ, যে কাজটা করতে কোনো ব্যক্তি বাধ্য, আইনত বাধ্য, তাকে ওই কাজ করতে বিরত রাখা, অথবা যে কাজটি করতে সে আইনত বাধ্য না, তাকে বেআইনি ভাবে ওই কাজ করতে বাধ্য করা, তাহলে সেটি হবে ক্রিমিনাল কনস্পাইরেসি। যে এই কাজটা করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, দুই বা ততোধিক ব্যক্তি, এই জায়গায় বলা আছে when two or more persons agree to do or cause to be done, যে করার জন্য তারা সম্মত হয় যে এই কাজটা আমরা করব, এই বৈধ কাজটা এই অবৈধ উপায়ে করবো। যেমন বৈধ কাজটা কেমন? আপনি কোন সরকারি দপ্তরে গিয়ে যেভাবে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আপনি সেবা নেবেন, কিন্তু আপনি কনস্পাইরেন্স করলেন, আপনি এগ্রি হলেন দু একজন মিলে যে আমরা ওই জায়গায় যাব,
কয়েকজন ব্যক্তি ভয়ভীতি দেখাবো, যে না হলে ওই জায়গায় মক সৃষ্টি করব, করে আমাদের ওই কাজ করতে তাকে বাধ্য করবো। অর্থাৎ বৈধ কাজটা আপনি অবৈধ উপায়ে করার জন্য ষড়যন্ত্র করলেন, তাহলে সেটি হবে ক্রিমিনাল কনস্পিরেসি। আর যে কাজ করতে কোনো ব্যক্তি বাধ্য, যেমন কোন একজন পুলিশ কর্মকর্তা তার দায়িত্ব পালন করতে, ডিউটি করতে তিনি বাধ্য আইন অনুযায়ী, আপনি তার কাজে বাধা দিলেন। এই যে বাধা দেওয়াটা, অর্থাৎ কোনো কাজ করতে যে ব্যক্তি বাধ্য তাকে সেই কাজ করতে বাধা দেওয়া, অথবা যে কাজ করতে কেউ বাধ্য না তাকে সেই কাজ করতে জোরপূর্বক বাধ্য করা, এই দুইটা ক্ষেত্রেই যদি কোনো এগ্রি হয় দুই বা ততোধিক ব্যক্তি, তাহলে সেটি হবে ক্রিমিনাল কনস্পিরেসি। তো যাই হোক, 120B-তে এই ক্রিমিনাল কনস্পিরেসির সাজা উল্লেখ আছে 2 বছর। তো এরপরে আমরা চলে আসি এর সঙ্গে সঙ্গে 124A-তে চলে আসব, যে সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার বক্তব্য আছে এই জায়গায়, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে রাষ্ট্রদ্রোহিতা বিষয়ে কোথায় বলা আছে। 124A-তে রাষ্ট্রদ্রোহিতা সম্পর্কে বলা আছে, রাষ্ট্রের দ্রোহিতার যদি কোনো ম্যাজিস্ট্রেট কোনো মামলার রায় দেয়, তাহলে ওই রায়ের এগেইনস্টে আপিল হবে হাইকোর্ট বিভাগে। অর্থাৎ যদি কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটা আপনারা সিআরপিসি তে পড়ছেন 6 ধারাতে, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কি বলে যে ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর, মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে, এটা আপনারা 6 ধারাতে পড়ে আসছেন সিআরপিসি তে। যাই হোক, এই যে ম্যাজিস্ট্রেটরা থাকবেন, এই ম্যাজিস্ট্রেটরা যদি 124A, এই পেনাল কোডের 124A রাষ্ট্রদ্রোহিতা মামলায় কোনো সাজা প্রদান করেন, তাহলে তার এগেইনস্টে আপিল হবে হাইকোর্ট বিভাগে। জি, আপনারা কি বুঝতে পারতেছেন? জি, এরপর আমরা চলে আসি আনলফুল অ্যাসেম্বলি, 141 ধারা। আনলফুল অ্যাসেম্বলি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য, সেটা হচ্ছে 141 ধারায় আনলফুল অ্যাসেম্বলি বা অবৈধ সমাবেশ বা বেআইনি সমাবেশের কথা বলা আছে। এই বেআইনি সমাবেশে সদস্য থাকতে হবে কমপক্ষে 5 জন। বেআইনি সমাবেশ হতে পারে 5টা প্রক্রিয়ার কোনো একটি প্রক্রিয়ার মধ্যে, অর্থাৎ ধরন 5টা, কমপক্ষে ব্যক্তির উপস্থিতি প্রয়োজন 5টা। 5 জন, 5 জন ব্যক্তি যদি উপস্থিত না হয়, তাহলে সেটি আনলফুল অ্যাসেম্বলি হবে না। যদি আসামিদের সংখ্যা 4 হয়, তাহলে সেটি আনলফুল অ্যাসেম্বলি হবে না। 5 বা ততোধিক যদি হয়, তাহলে সেটি আনলফুল অ্যাসেম্বলি হিসেবে গণ্য হবে। তাহলে এই জায়গায় শুরুতে আছে দেখেন, অপরাধমূলক বল প্রয়োগে যদি সরকার বা সরকারি কর্মকর্তাকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে যদি কেউ বাধা দান করে, অর্থাৎ আইন অনুযায়ী যিনি কাজ করতেছেন যে সরকারি কর্মকর্তা, তাকে যদি কেউ বাধা দেয় এবং এই বাধা দানকারী সংখ্যা যদি 5 বা ততোধিক হয়, তাহলে সেটি হয়ে যাবে আনলফুল অ্যাসেম্বলি। এরপরে হচ্ছে আইন বা আইনি প্রক্রিয়ায় বলবৎকরণে বাধা দেওয়া, অপরাধমূলক ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন। 4, অপরাধমূলক বল প্রয়োগ বা এর হুমকি প্রদর্শন করে সম্পত্তি দখল করা বা পদ বা পানির ব্যবহার বন্ধ করা বা অধিকার আদায়ের চেষ্টা করা। 5, অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না, তাকে সেই কাজ করতে বাধ্য করা, এবং যে কাজ করতে যিনি অধিকারী তাকে তা করা হতে বিরত রাখা। তাহলে এই জায়গায় আমরা দেখলাম, এটা রিটেন পরীক্ষায় বিস্তারিত লিখতে হয়। এমসিকিউতে এই জায়গায় কোন ধরনের প্রশ্ন আসবে? প্রশ্ন হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের সংজ্ঞা দেয়া আছে কোথায়? 141 ধারাতে। বেআইনি সমাবেশে সর্বনিম্ন কতজন আসামির উপস্থিতি প্রয়োজন বা কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন? 5 জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। বেআইনি সমাবেশ কয়টি প্রক্রিয়ায় হতে পারে? 5টি প্রক্রিয়ায় হতে পারে। অর্থাৎ এই 141 ধারাতে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তার মধ্যে আমরা দেখলাম সালে প্রশ্ন আসছে, দেখেন 23 সালে আসছে দা পেনাল কোড 1868 কোন ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা রয়েছে? সংজ্ঞা রয়েছে 141 ধারায়। ওই জায়গায় প্রশ্ন অপশন দিয়েছে 147, 447, 146, 141। উত্তর হবে 141। এরপরে 2022 সালে প্রশ্ন আসছে, দণ্ডবিধি অনুযায়ী বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? 6 জন, 4 জন, 5 জন, 7 জনের কথা উল্লেখ আছে। আমরা ইতোমধ্যে জেনে ফেলছি
সর্বনিম্ন উপস্থিতি থাকতে হবে 5 জন। 5 বা ততোধিক ব্যক্তি যখন এই 5টা উদ্দেশ্যকে সামনে নিয়ে যখন কেউ কোনো অপরাধ করবে তখন সেটিকে বলা হবে আনলফুল অ্যাসেম্বলি। অর্থাৎ কমন অবজেক্ট করার জন্য এই 5টা কমন অবজেক্ট আছে, এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য 5 বা ততোধিক ব্যক্তি যদি এই অপরাধের সঙ্গে জড়িত হয় তাহলে সেটি হবে আনলফুল অ্যাসেম্বলি। তারা যদি একত্র হয় সেটি হবে আনলফুল অ্যাসেম্বলি। এরপরে আসছে পরীক্ষা আসছে বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কতজন উপস্থিতি প্রয়োজন, একই প্রশ্ন বার কাউন্সিল আসছে, জুডিশিয়ারি পরীক্ষায় প্রশ্ন আসছে। এরপরে আসেন 142 ধারাতে বেআইনি সমাবেশের সদস্য হওয়া। শুধু বেআইনি সমাবেশ হলেই হবে না, অপরাধ না, বেআইনি সমাবেশের সদস্য হলেও সেটি অপরাধ হিসেবে 142 ধারাতে গণ্য হবে। এই 142 ধারা এবং 141 ধারার এই অপরাধীদের সাজার কথা বলা আছে 143 ধারাতে, যে 6 মাসের কারাদণ্ড হবে। যে এরপরে চলে আসেন 146 ধারাতে দাঙ্গা, রায়টিং বা দাঙ্গাটা কেমন? দাঙ্গা হচ্ছে যদি এই অপরাধের এই আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে যদি কোনো শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়, যে কোনো একটা 5 বা ততোধিক ব্যক্তি শক্তি দেখাচ্ছে, উগ্রতা দেখাচ্ছে, এরকম হুমকি ধামকি দিচ্ছে, তখন সেটি হয়ে যাবে রায়োটিং বা দাঙ্গা। এটার আবার সাজা 47-এ বলা আছে যে সাজাটা কেমন হবে। 48 ধারাতে হচ্ছে মারাত্মক অস্ত্রের সবচেয়ে সজ্জিত হয়ে যদি কেউ দাঙ্গা অনুষ্ঠান করে। আর 149 ধারা হচ্ছে কমন অবজেক্ট। 34-এ আমরা পড়েছিলাম কমন ইন্টেনশন, আর এই 149-এ আমরা দেখলাম কমন অবজেক্ট। এই যে 5 বা ততোধিক ব্যক্তি কোন একটি বেআইনি সমাবেশ করে যদি তাদের উদ্দেশ্য দিয়ে যদি কোনো কাজ করে, বেআইনি কাজ করে, তাহলে সেটি হবে কমন অবজেক্ট। অর্থাৎ উপস্থিতিটা, প্রেজেন্সটা প্রয়োজন। কমন ইন্টেনশনে অ্যাকচুয়াল পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ, আর কমন অবজেক্টের ক্ষেত্রে পার্টিসিপেশনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্স, যে সেই ব্যক্তিটা উপস্থিত ছিল। কারণ উপস্থিত যদি না থাকে তাহলে আসামিদের ওই জায়গায় তো 5 জন দেখানো যাচ্ছে না। 5 বা ততোধিক ব্যক্তি উপস্থিত হয়ে যদি কোনো আনলফুল অ্যাসেম্বলির যে অবজেক্ট আছে এই অবজেক্টকে বাস্তবায়নের জন্য কেউ কাজ করে তাহলে তারা 149 ধারার অপরাধ হিসেবে গণ্য হবে। যাই হোক, আমাদের আজকের ক্লাস 149 পর্যন্ত আমরা পড়ে ফেলছি। আমরা আজকে শুরু করছি 96 ধারা থেকে, 96 ধারা থেকে 149 ধারা পর্যন্ত পড়ে ফেলছি। এর মধ্যে যাদের যে প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন, যারা অনলাইনে সংযুক্ত আছেন। কারো কোনো প্রশ্ন আছে? জি, আমরা দেখতে পাচ্ছি শাহিনুর রহমান সাহেব আছেন, আর একজন আছেন স্যামসাং SM। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলুন। স্যার 96 ধারা থেকে। রহমতুল্লাহ। স্যার জি, জি, স্যার এই যে শাহিনুর রহমান সাহেব। যে সেকশন গুলো পড়ানো হলো, এই সেকশনের সেকশন ওয়াইজ যদি আমাদেরকে আপনার মানে এক এক সেকশন থেকে মানে কয়টা এমসিকিউ মানে সেই স্টাইলে যদি একটু করে দেন, হ্যাঁ, নেক্সট টাইমে, তাহলে আমাদের আরো বোঝার জন্য সুবিধা হবে একটু। আমরা বললাম যে তবে আপনারা ওইটা। যে MCQ যে বই আছে, বইতে আমি যখন ক্লাস যখন অনলাইনে করবেন, সরাসরি থাকলে তো বইটা থেকে দেখাই দিতে পারতাম। যখন আপনারা অনলাইনে ক্লাস করবেন আপনারা সামনে একটা MCQ বই রাখবেন এবং পাশাপাশি নোট খাতা কলম রাখবেন। এটা একটু নোট রাখবেন কোন কোন সেকশন পড়াচ্ছে, আর ওই অনুযায়ী বইতে আমি অলরেডি পড়ানোর সময় পাশাপাশি আমি সালের প্রশ্নগুলো বলে দিয়েছি যে কিভাবে প্রশ্ন আসছে। তো আশা করি আগামীতে আরো সহজ হবে, আপনাদের সামনে যদি বই থাকে সহজ হবে। জি, আর আর কারো কোনো প্রশ্ন? জি, সম্ভবত নাই। তাহলে আমাদের আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।